অবশেষে সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস। মধ্যরাতে প্রধান দুই সমন্বয়ক গ্রেপ্তার হয়েছেন। সকালেই জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এই জাতীয় নাগরিক পার্টির দহরম মহরমের একটা ইস্যু কিন্তু বের হয়ে আসছে। মুখে মুখে চেতনা তলে তলে টাকার সন্ধান দলের ফান্ডিং এর জন্য, নাকি আসলে এমনি ঠ্যাং ব্যথা নিয়ে গেছেন, কি মনে করেন? কমেন্টে লিখতে পারেন। তবে নাহিদদের অনেক সচেতন হওয়া দরকার। উনি মনের কথা মনে যারা দুর্নীতি করে, বিষয়টা এরকম না, অনেকে অনলাইনে অনেক পয়সা কামাইতে পারে। আবার সার্জিস খানদানি বংশের ছেলে, আমি জানি না কথা বলা উচিত, কারণ উনি হয়তো কারে বলছে আমি জানি না। আর আসিফরা তো সরকারে আসে, সে চলবেই। কেবলই শেষ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বহুল আলোচিত বৈঠক, যেটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে বিমস্টেক সম্মেলনের ফাঁকে। শেখ হাসিনাকে যতই বদনাম দেন না কেন, যতই মামলা, যতই সমালোচনা করেন না কেন, তার একটা বিষয় সেটা খুবই দুর্দান্ত। সেটা হলো এই ৭৮ বছর বয়সেও দারুণ একটি তিনি তার কর্মকাণ্ডে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে নাহিদ ইসলামের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। নাহিদ ইসলাম কঠিন বিপদে পড়ে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এইদিকে আবার সমন্বয়ক সার্জিস আলমের সমস্ত গোপন চাঞ্চল্যকর রহস্যময় তথ্য সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে গিয়েছেন। মধ্যরাতে তাদের উপর কঠিন অ্যাকশন চালিয়েছেন সেনাবাহিনী। সম্মানিত দর্শক মণ্ডলী, সকালে জরুরি ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম এবং সমন্বয়ক সার্জিস ইসলামের বিরুদ্ধে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন তারা। দর্শক, বেশি আর কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম। প্রথমে এই ব্যক্তিটা সম্পর্কে একটু পরিচয় দিতে চাই। ওনার নাম হচ্ছে মাহতাবুর রহমান নাসির। নিশ্চয়ই যারা মধ্যপ্রাচ্যে বসবাস করেন এক নামেই চিনে গেছেন, এখনো চিনেন নাই। সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি আল হারামাইন কোম্পানি, সেই কোম্পানিটির তিনি ওনার। তবে এর বাহিরে ওনার আরেকটা পরিচয় আছে। সরকার পতনের পর এই মাহতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিদেশে কোটি কোটি ডলার পাচারের অভিযোগ আছে। আতর ব্যবসার আড়ালে হুন্ডির মাধ্যমে তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ রয়েছে। আর দুদকের অনুসন্ধানে এই তথ্য বের হয়ে এসেছিল। ৫ই আগস্টের পর তার বিলাসবহুল বাড়ি কাজী ক্যাসল, যেটা সিলেটে অবস্থিত, সম্ভবত ২-২৫০ কোটি টাকা খরচ করে একটা বাড়ি করছে। তাহলে বোঝেন কি পরিমাণ টাকার মালিক। তো সেই ক্যাসেলেই ওবায়দুল কাদের ওরফে ফাটাকেষ্ট ওরফে কাউয়া কাদের, যে নামে ডাকেন, যাই হোক, উনি দীর্ঘদিন অবস্থান করেছিলেন, অভিযোগ করেছিল। ইভেন তার বাড়িতে এক পর্যায়ে ছাত্র জনতা হামলাও চালিয়েছিল। এই ঘটনার পর বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এই ব্যক্তির পরিচয় দেওয়ার পরে আবার আসেন জাতীয় নাগরিক পার্টির দ্য ব্লুটুথ বয়, আগামী দিনের প্রধানমন্ত্রী, সাবেক উপদেষ্টা এমনকি দলটির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেটে আগমন। ঢাকা থেকে বিমানে চড়ে, ওই যে এক উপদেষ্টা বলছিল যে আগে চপ্পল পরে ঘুরতো, ৩০০ টাকা টিউশনি করতো, এগুলাই কিন্তু প্রশ্ন তোলে। যাই হোক, তিনি সিলেটে আগমন করেছেন। আকস্মিক আলোচিত সমালোচিত এই ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সিলেটের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে আল হারামাইন হসপিটাল, সেই হসপিটালে তিনি পরিদর্শন করেন। গতকালকে সস্ত্রীক সিলেটে পৌঁছে নাহিদ ইসলাম নগরীর সোবহানীঘাট এলাকায় আল হারামাইন হাসপাতালে যান। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন যে এই সমালোচিত ধনকুবেরের কাছে কেন নাহিদ ইসলাম গিয়েছেন। সম্প্রতি হাসপাতালের যিনি জিএম আছেন পারভেজ আহমেদ, তিনি বলছেন বৃহস্পতিবার পায়ে আঘাত পেলে হাসপাতালে এসেছিলেন নাহিদ। অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে হাসপাতাল ত্যাগ করেন। মানে একদম 1-2 লেভেলের বাচ্চাদের একটা জোক হয়ে গেল, তাই না? ঢাকা থেকে পায়ে ব্যথা পাইয়া প্লেনে চলে আসছে আল হারামাইনে চিকিৎসা করতে। আতর লাগাইলে সম্ভবত কাজ হয়, ব্যথা কর্পূরের মতো উইরা যায়। বিষয়টা কিরকম? নাকি এখানে এসে তলে তলে অন্য কোনো কাহিনী? মানে আমার প্রশ্ন না, গণমাধ্যম বলছে যে পায়ে ব্যথার লাগে নাহিদ বউলো এখানে আসছে, এটা একটা পাগলও বিশ্বাস করবে না। কারণ এই দলটি সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আছে তাদের ফান্ডিং ইস্যু নিয়ে, যে তাদেরকে টাকা কোন বাচ্চু দিচ্ছে, শামসু তো কোপাচ্ছে। সে বাচ্চুর খুঁজে দেশ যখন অস্থির, তখন এই আল হারামাইন গ্রুপের বাচ্চু সামনে চলে আসছে না। মানে কমেন্টে মানুষ এমনটা বলছে। এনসিপি বলছে বৃহস্পতিবার বেলা 2:15টার দিকে ইউএস বাংলা ফ্লাইট BS 535-এ স্ত্রী সহ ঢাকা থেকে সিলেটে আসেন নাহিদ। 3টার দিকে আপনার এই আল হারামাইন হাসপাতালে যান। সেখানে ঘণ্টাখানেক থেকে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন এবং শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। আর আজকে তার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে। কি বিলাসবহুল জীবন রে ভাই! 3 দিন আগে বউ নিয়ে অটোতে চড়তো, বউ ঘামতো, নাহিদে ঘামতো, হ্যাঁ, অটো লাগে তো তাড়াতাড়ি চালান, সেই লেভেল থেকে আজকে নাহিদ পাংখায় উড়ে। বা টাকা কার? এত আলোচিত সমালোচিত মুখ দিয়ে খালি জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা ভাই বাইয়া পড়তেছে মুখে মুখে, কিন্তু টাকাগুলার ইস্যু কিন্তু আসছে। আবার বলে নাম বলা যাবে না, নাম বললে কি ওদের নাকি চাকরি থাকবে না? কাদের? যাদের নাম বলবে তাদের নিরাপত্তা ইস্যু আছে। সো এখান থেকে একটা জিনিস তো স্পষ্ট, আওয়ামী লীগের অনেক ধনাঢ্য ব্যবসায়ী আছেন যারা এখন বাংলাদেশে খুব সুন্দরভাবে ব্যবসা করছেন। আর এদের প্রত্যেকের সাথেই এই জাতীয় নাগরিক পার্টির দহরম মহরমের একটা ইস্যু কিন্তু বের হয়ে আসছে। মুখে মুখে চেতনা তলে তলে টাকার সন্ধান দলের ফান্ডিং এর জন্য, নাকি আসলে এমনি ঠ্যাং ব্যথা নিয়ে গেছেন, কি মনে করেন? কমেন্টে লিখতে পারেন। তবে নাহিদদের অনেক সচেতন হওয়া দরকার। আমার মনে হয় যে জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপির নেতা যারা আছেন, আপনারা আগে একটু আলোচনা করবেন।
আলোচনা কইরা গণমাধ্যমের সামনে আপনারা কথা বলবেন, কারণ আপনারা এক একজন এক এক কথা বলে পুরো জাতির বিভ্রান্তির মধ্যে ফালাই দেন। তবে আপাতত এই ডক্টর আতিক জাহিদ, যদিও তিনি দলটির কি বলা হচ্ছে যুগ্ম আহ্বায়ক, একটা বড় পদে আছেন, তারপর আমার মনে হয় যে ওনার গ্রহণযোগ্যতা ওই দলের ভিতরে কমিটির মধ্যে আছে, বাট সার্জিসদের গ্রহণযোগ্যতা, নাহিদ, মাহফুজ, আসিফ, এদের গ্রহণযোগ্যতা মোটামুটি দেশব্যাপী একটা ইয়াং জেনারেশনের কাছে বড় আকার ধারণ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট আদর করেন এদেরকে, আর যাদেরকে আদর করা হয় তারা একটু লাই পায় এমন এমন চিন্তা করে, যেটা আসলে বাস্তব কতটুকু ঘটবে এটা একটা ইস্যু। কারণ থাকে না আওয়াজ টাওয়াজ দিয়ে গেলাম, এটা শ্লোক আছে নাকি, যতটা গর্জে ততটা বর্ষে না, যেটা গর্জায় বেশি এটা আবার মনে করলেন যে বর্ষানোর সময় আসলে বের হয় না, হচ্ছে আসে না, এরকম থাকতে পারে। তো কেনই আলোচনা আসছে, জাতীয় নাগরিক পার্টির যিনি ব্লুটুথ বয় সার্জিস গতকালকে ঈদ পরবর্তী সময় তার এলাকায় সাংবাদিকদের সামনে তিনি কথা বলছিলেন। তো তিনি বলছেন যে 300 আসনে প্রার্থী দিয়া জিতার সম্ভাবনা আছে এনসিপির। আবার অপরদিকে দলটির যিনি যুগ্ম আহ্বায়ক গেছেন ডক্টর আতিক মুজাহিদ, আচ্ছা মুজাহিদ কি কোনো বংশীয় টাইটেল নাকি এটা এমনি আলাদা দেওয়া হয় আমি জানি না, একটু জানাবেন। আমি অনেকের নামে দেখি মুজাহিদিন, তারপরে এরকম বিভিন্ন শব্দ থাকে, এটা তরিকাগত নাকি আসলে এটা ফ্যামিলিগত, যাই হোক। তিনি বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি প্রয়োজন বোধ করলে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, যা সময় বলে দেবে। তাহলে কাঠটা খামো, হইতে পারে দুইটা মিক্স করে একটা খাওয়া দরকার। কোনটা? যে মাঝে মাঝে তারা বলে যে শুধু তরুণদের নেতৃত্বে দলটাতে সংসদে যাওয়ার সুযোগ নাই, এখানে বিভিন্ন দল থেকে টানার হেসরারও একটা সুযোগ আছে, মানে বের করার। আবার ধরুন শিল্পী আসিফ, তিনি মোটিভেটেড হয়ে গেছেন, কারণ তিনি বিএনপি থেকে সিট পাবেন না, নমিনেশন পাবেন না। তো এরকম অনেকে আছে দলছুট, আবার অনেকে আছে যে দলের প্রতি অভিমান, আবার অনেকে আছে যে আগে বহিষ্কার হয়েছিল, অনেক জায়গায় অনেক ধরনের ক্যারেক্টার কিন্তু আছে। আবার অনেক দল আছে একক দল, যেমন জুনায়েদ সাকি, আমার মনে হয় নিজে দাঁড়ালে পাশ করে কিনা জানি না, ভিপিনুর, এগুলো একক দল। ভিপিনুর নিজে দাঁড়াইলেও পাশ করে কিনা সন্দেহ আছে, যদি ওই আসলে বিএনপি জামাত আর ভোলে চক্রে আওয়ামী লীগ ঢুকে পড়ে নির্বাচনের সুযোগ পায় আর এনসিপি দাঁড়ায়। তো এরকম যারা একক ফেসের রাজনৈতিক দলগুলো আছে, মাহমুদুর রহমান মান্না ভাই, তিনি যথেষ্ট বয়স্ক, প্রাজ্ঞ, রাজনীতিতে অনেক কিছুর গুরু, কিন্তু রাইট নাও ওই দলটার অবস্থা ভালো না। যেমন আওয়ামী লীগের সময় ছিল ইনু, তারপর হচ্ছে আরো কয়েকটা দল আছে না, যে তাদেরকে মানে একটা জায়গায় রাখা শুধু তাদের এমপি পদটা বা 2-4-5 জনকে একটা এমপি বানানোর প্রক্রিয়া ছিল। তো সেই জায়গা থেকে হয়তো অনেককে এখানে কানেক্ট করা হবে, আবার অনেকে এখানে জয়েনও করবে, আর তরুণদের মধ্যে একটা অংশ তারা যাবে, এটা হইতে পারে 50, 100, 150, সকল মিলেই একটা ককটেল দল তৈরি করবে। ককটেল থাকে না যে বিভিন্ন জুস মিক্স করে, অনেকে আবার নেশা পানির মধ্যে এগুলো করে, যাই হোক আমরা জুসের দিকে থাকি, ককটেল বানাই, এরকমও হইতে পারে। মূল জায়গাটা যেটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে বিমস্টেকে গিয়েও বলছেন যে তরুণদের জন্য আপনারা ভূমিকাগুলো দেখছেন, টোটালি আগামী বাংলাদেশকে তিনি তরুণদের হাতেই তুলে দিতে চান। এই কথাটা তিনি একবার, দুইবার, একাধিকবার বলছেন যে এই ফলটা তোমাদের হাতে রাখো। এমনকি তারা বলছে আমরা কি স্যার পাশ করবো? করবা, অবশ্যই করবা, তোমরা আসো, নামো, আমি আসি। তো এই কথা হয়তো বলে নাই, বাট ফ্লো কেবল স্লিপ অফ টাং চলে আসছে আমাদের। বাট অনেকে মনে করেন যে পিছন থেকে তিনি বলতেছেন আমি আসি। তো আবার অনেক সিমটেমও তৈরি হয়েছে, ওই যে সরকারি বাস নিয়ে আসতেছে, হেলিকপ্টার চড়ার সুযোগ পাইতেছে। আবার বিএনপি এক মুরব্বী কাকা, উনি আসলে যোগের হাল জানে না, কয় আগে 300 টাকা টিউশনি করছো না, কেন কি করতো, হোস্টেলে থাকতে এখন 6 কোটি টাকার গাড়ি চড়ে। চড়তেই পারে, যোগ আপডেট হয়েছে, আপনারা ওইগুলো চেঞ্জ করে চড়েন, সমস্যা নাই তো। বাট উনি মনার কথায় মনে যারা দুর্নীতি করে, বিষয়টা এরকম না, অনেকে অনলাইনে অনেক পয়সা টয়সা কামাইতে পারে। আবার সার্জিস খানদানি বংশের ছেলে, আপনি জানি না কথা বলা উচিত, কারণ উনি হয়তো কারে বলছে আমি জানি না। আর আসিফরা তো সরকারে আসে, সে চড়বেই, ক্ষমতা গেলে আপনারাও চড়বেন, চড়াচড়ির খেলাইতে দেশে চলে, এটা ব্যাপার না। তো যাই হোক, কি বলা হয় যে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট স্নেহ করেন তাদেরকে, এবং তিনি চান আগামী বাংলাদেশকে লিড করার জন্য একটা নিউ জেনারেশন ক্রিয়েট হোক। আর এই জন্য তিনি জাতীয় নাগরিক পার্টির প্রতি বা এই ছেলেপেলেগুলোর প্রতি তার একটা বিশেষ স্নেহ কাজ করে যায়, এটা আমরা বাংলা ভাষা বলে লাই দেওয়া। কেবলই শেষ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বহুল আলোচিত বৈঠক, যেটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে বিমস্টেক সম্মেলনের ফাঁকে। এরপর একটা খবর বাংলাদেশের গণমাধ্যমে এসেছে এবং পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে 1 দশকে প্রথম রাজনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান। সেটা কি? 22 থেকে 24 এপ্রিল চলতি মাসেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তিনি আসছেন বাংলাদেশে। তিনি আসার পর পাকিস্তানের যে প্রতিনিধি দল, যেখানে বিজনেস একটি টিমও থাকবে, তাদের সাথে পাকিস্তানের যে প্রতিনিধি দল আসবে তাদের সাথে বাংলাদেশ পক্ষের এই আলোচনা, সেই আলোচনাটাকে বলা হচ্ছে একটা প্রথম রাজনৈতিক আলোচনা। এই আলোচনার এজেন্ডা কি এখনো পরিষ্কার না, বাংলাদেশ পক্ষ এখনো বলেনি যে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে। তবে পাকিস্তানের যে গণমাধ্যম ডেইলি পাকিস্তান, তারা বলছে যে এটি হবে একটি রাজনৈতিক সংলাপ, এবং বলছে দেশ দুটির রাজনৈতিক সংলাপ 2025 সালের এপ্রিলেই এই নির্ধারিত হয়েছে। উভয় পক্ষই দীর্ঘ সময় পর ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল তৈরিতে প্রস্তুত। এর আগে 2012 সালে দুই দেশের মধ্যে সর্বশেষ আলাপ হয়েছিল, তো সেই আলাপ আর মানে চূড়ান্ত রূপ নেয়নি, অথবা মৃতই বলা যায়, কেননা
বাংলাদেশ যত বেশি বা শেখ হাসিনা যত বেশি ভারতের কোলে চলে গেছে, তত বেশি পাকিস্তানের সাথে সম্পর্কটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে ডেইলি পাকিস্তান যেটা বলছে যে আসন্ন বৈঠকটি দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ। পাকিস্তান পররাষ্ট্র সচিব আমনা বালুচ এই গুরুত্বপূর্ণ অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন এবং আগামী 22 থেকে 24 এপ্রিল পাকিস্তান প্রধানমন্ত্রী ইশাকদার বাংলাদেশে আসবেন। তার এই সফরকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য কূটনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাইছে, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে সম্ভাব্যভাবে বাংলাদেশ পাকিস্তান চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত হবে, এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যমটি। অর্থাৎ পাকিস্তান যে আলোচনাটা করবে সেটা পাকিস্তান চীন বাংলাদেশকে নিয়ে কিভাবে একটা বাণিজ্যিক যোগসূত্র স্থাপন করা যায় সেই বিষয়ে তারা জোর দেবে। তবে এপ্রিল মাসে এই যে রাজনৈতিক সংলাপ হবে বহুদিন পর, যেটা 2012 সালে হয়েছে, তারপরে হচ্ছে এতদিন পর, এইটার দিকে নিঃসন্দেহে ভারতের একটা কৌতূহল থাকবে, নজর থাকবে যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ কোন দিকে যাত্রা শুরু করে। তারা যত বেশি পাকিস্তানের দিকে বা চীনের দিকে অগ্রসর হবে, ভারতের মধ্যে উত্তেজনা বাড়বে এবং ভারত তার পাল্টা ব্যবস্থা হিসেবে হয় নানা প্রতিবন্ধকতা তৈরি করবে, অথবা তারা সহযোগিতার ক্ষেত্রটা এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে যাতে বাংলাদেশ বেশি দূর অগ্রসর না হয়। পুরো বিষয়টা এখন বলটা ভারতের কোর্টে, যে ভারত এখন এটা কিভাবে খেলবে। বাংলাদেশের যে অবস্থান, যেটা বোঝা যায় যে তারা সবার সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে একটা সম্পর্ক করবে। কোনো একদিকে যেভাবে হেলে পড়ছিল ভারসাম্যহীনভাবে শেখ হাসিনার সময়, সেটা হবে না, সেটা মেনে নিয়েছে ভারত। সেটা মেনে নিয়েছে যে এখন বাংলাদেশেরও কিছু দাবি আছে, সেই দাবি তারা প্রকাশ করবে। তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনার কে ফেরত চাই, তিস্তার চুক্তি, সীমান্তে মানে হত্যাকাণ্ড বন্ধ। তো এই জায়গাগুলো ভারতের হজম করতে কষ্ট হবে, কিন্তু এটা মেনে নিয়েও তারা কিভাবে এটাকে অ্যাক্ট করবে, কিভাবে সহনীয় পর্যায়ে বাংলাদেশের সাথে সম্পর্কটা এগিয়ে নেবে, এটা ভারতের বিষয়। এখন ভারত যদি কোনো কিছুই না করে, তাহলে বাংলাদেশ হেলতে থাকবে চীন পাকিস্তানের দিকে, এবং এই যে রাজনৈতিক সংলাপের মধ্যে তত বেশি সম্পর্ক ঘনিষ্ঠ হবে, এটি স্বাভাবিক। ফলে অনেক কিছু এখন নির্ভর করছে ভারতের উপর, যে ভারত এই ইউনূস মোদি বৈঠকের পর ভারত পরবর্তী রাজনৈতিক স্টেপগুলো কিভাবে নেবে তার উপর। শেখ হাসিনাকে যতই বদনাম দেন না কেন, যতই মামলা, যতই সমালোচনা করেন না কেন, তার একটা বিষয় সেটা খুবই দুর্দান্ত। সেটা হলো এই 78 বছর বয়সেও দারুণ একটি তিনি তার কর্মকাণ্ডে, এবং যদিও তিনি তার শাসন আমলে অনেক উন্নয়ন করেছেন, কিন্তু পরবর্তীতে হত্যা, গুম, দুর্নীতি এইসব অভিযোগের উপর মানে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে আন্তর্জাতিকভাবে। এখন তার ঘাড়ের উপর অসংখ্য মামলা। এখন আমরা দেখলাম আজ শুক্রবার যে ইউনূস যে বৈঠক করেছেন মোদির সাথে, সেখানে হাসিনাকে ফেরত চেয়েছেন। কিন্তু এই আওয়ামী লীগের এই কঠিন অবস্থার মধ্যে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে তিনি এখনো অনেক অ্যাক্টিভ, আক্রমণাত্মক। এখন বিরোধীরা অভিযোগ করছে, সরকার অভিযোগ করছে যে শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই এবং তিনি দেশে রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরি করছেন ভারতে বসে। কারণ আমরা দেখছি বিভিন্ন ফোনালাপ ফাঁস হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন লিস্ট করে রাখো, একটা কোটা করে এসে ধরবো, কাউকে রেহাই দিব না, এক গ্রুপ সামনে থাকবা, আরেক গ্রুপ পিছনে থাকবা, আক্রান্ত হলে এটা ব্যাকআপ, মানে তোমরা এসে আবার অ্যাটাক করবা। মানে এইরকম চরম শিক্ষা তিনি দিচ্ছেন তার দলকে। এখন কথা হচ্ছে তিনি যে এইসব কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন, তা কি পালন করছেন কিনা তার কর্মীরা, নাকি ইচ্ছা থাকা সত্ত্বেও তারা নিরুপায়। আমরা দেখেছি মানে খুব একটি কার্যকরী হচ্ছে না তার এই সব আদেশ। বিচ্ছিন্নভাবে কিছু মিছিল মিটিং হচ্ছে, মানে সেটা কিন্তু খুব বৃহত্তর অর্থে হচ্ছে না মানে কি, মানে করার উপায় নাই। এখন দলের কেউ কেউ এই যে শেখ হাসিনার আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যাওয়াকে খুব ভালোভাবে নিচ্ছেন না। অনেকে মনে করছেন এই পথ বাদ দিয়ে প্রথমে আত্মসমালোচনা করা দরকার, আত্মশুদ্ধি করা দরকার, কোথায় দলে ভুল হয়েছে, কারা কারা দুর্নীতি করেছে, কাদের কারণে দলের এই অবস্থা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দলকে সংগঠিত করা। এবং বিশেষ করে শেখ পরিবারের লোকজন নিখোঁজ হয়ে যাওয়ার পর প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনা তাদেরকে সেফ জায়গায় রেখে আমাদেরকে শুধু নির্দেশ দিতেছেন, নামো, ধরো, হ্যাঁ, আন্দোলন করো, এবং তারা সবাই কেউ কিছু করতেছে না, অথচ ঘি বাটা তারাই খাইছে বেশি। এরকম বিভিন্ন সমালোচনা আসে। অবশ্য এটাও ঠিক, দলে এখনো লক্ষ লক্ষ কর্মী আছে তার যারা হাসিনার অন্ধভক্ত অনুসারী। কিন্তু কথা হলো তারা অন্ধভক্ত হলেও মানে তারা কখন নামবে কিনা, নামতে পারে কিনা। মানে একটা কথা আছে যে আপনি বাঁচলে বাপের নাম। এখন আগে তো তাকে বাঁচতে হবে, তারপরে না সে আপনার অর্ডার ক্যারি করবে। এখন আমি যেটা মনে করি হাসিনার অর্ডার তারা অবশ্যই শুনবে, পালন করবে, কিন্তু তার আগে তো তার নিজেকে উঠে দাঁড়াতে হবে, নিজের সেফটি। এখন তার নিজের সেফটি ঠিক না রাখে সে তো আত্মহত্যা দিবে না। এখন অনেকেই বলছেন যে শেখ হাসিনা উচিত একটু ব্যাক স্টেপে যাওয়া, যে তারপরে সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া যে দলকে কিভাবে গুছাবেন, দলকের পরিকল্পনা কিরকম, কোথায় ভুল ভ্রান্তি হয়েছে, এই সব পর্যালোচনা করে তারপর একটা কৌশল নির্ধারণ করা। কিন্তু তিনি যেভাবে কথা বলছেন সেইভাবে দেখা যাচ্ছে অনেকটা বিচ্ছিন্নভাবে, হ্যাঁ, একে ধরো, অক্রিয়া করো,
তবে পজিটিভ দিক হচ্ছে তিনি অ্যাক্টিভ, এটা হচ্ছে পজিটিভ দিক। তবে আমি মনে করি যে শেখ হাসিনা প্রতি এখনো তার দলের বেশিরভাগ মানুষ লয়াল, তারা এখনো তার কথা শুনতে প্রস্তুত। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি নতুন করে আর কিছুই বলতে হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনাকে আবারও দেশে নিয়ে এসে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবেন। খুব শীঘ্রই লক্ষ লক্ষ নেতাকর্মী ভারত থেকে নিয়ে এসে শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, এমনটাই শোনা যাচ্ছে। এইদিকে আপনারা এটা জানতে পারলেন যে নাহিদ ইসলাম এবং সমন্বয়ক সার্জিস হাসনাত সহ অনেকেরই সমস্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। সম্মানিত দর্শক, এখন আপনারা এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে মনছেন? আপনারা যেই চাঞ্চল্যকর তথ্য ভিডিওতে শুনতে পারলেন, প্রিয় দর্শক মণ্ডলী, তাদের বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।